নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ রিসার্চ, যেটা ফিউচারের জন্য আপনাদের কাজে লাগতে পারে। এখন সামনে 2-3 মাসে হয়তো কাজে লাগবে না, বাট সামনের বছর হয়তো কাজে লাগতে পারে। কেন? বিকজ আমাদের মতে, আমাদের রিসার্চ অনুযায়ী আমেরিকা কিন্তু নিয়ে আসতে চলেছে হয়তো বিশ্বে ইকোনমিক রিসেশন, বাংলায় সেটাকে বলা হয় আর্থিক মন্দা। 2027-এর জন্য কি সতর্ক হওয়া উচিত, নাকি 2027-এর আগেই সতর্ক হওয়া উচিত? পুরোপুরি ডিসকাস করবো এই ভিডিওতে। অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, বাট স্টিল শোনার চেষ্টা করুন, বুঝুন। বিকজ স্টক মার্কেটের চার্ট দেখলে হয় না, বারবার বলি, যে জিনিসগুলো বুঝবো সেই জিনিসগুলো থেকেই বোঝা যায় যে সামনের 1-2 বছরে কি কি হতে পারে। এইগুলো ছাড়া বোঝা যায় না। ভালো করে বুঝুন, এইগুলো 1 লাখ টাকা দিলেও করতে পাবে না। আমরা মনে করছি এখন, আগেই আমরা বলেছিলাম যে মার্চ অব্দি সব থেকে ম্যাক্স ডাউন, ম্যাক্স পেন, অ্যান্ড এপ্রিল থেকে 50-50, মে মাস থেকে, এই মাস থেকে আস্তে আস্তে আমরা ঠিক হবেন। গুড নিউজ এখনো পাইনি, বাট আমার মতে এই মাসেই হয়তো, আমি যেটুকু জিওপলিটিক্স বুঝি, পাওয়া উচিত। যুদ্ধ শেষ হওয়া উচিত। এটার উপর ডেডিকেটেড ভিডিও, এই যুদ্ধের উপর চাইলে ইনস্ট্যান্ট কি হবে নিচে কমেন্ট করতে পারেন, নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো যদি ডিমান্ড থাকে। যাই হোক, তো যুদ্ধ যদি আমি মনে করলাম এন্ড হলেও, আর ধরুন 1 সপ্তাহের মধ্যে এন্ড হয়ে গেল, অ্যান্ড টেম্পোরারি কিছু মাসের জন্য এন্ড হলো, মার্কেটও বললো, সব কিছু হলো, কিন্তু রাউন্ড 2, আমি আগের ভিডিওতেও বলেছিলাম রাউন্ড 2 একটা স্টার্ট হওয়ার কথা। এটা কিন্তু টেম্পোরারি হবে, পার্মানেন্ট হবে না, এই যুদ্ধটা কন্টিনিউ হবেই। তো রাউন্ড 2 যবেই স্টার্ট হবে, 2027-এ স্টার্ট হলো, 26-এর লাস্টে স্টার্ট হলো, 27-এর লাস্টে স্টার্ট হলো, হোয়াট এভার, রাউন্ড 2 অফ ওয়ার এটা হচ্ছে আমার মতো হবেই। অ্যান্ড সিজফায়ার যখন এন্ড হবে, তখন এটা যে প্রথম ফেজ হয়েছে, প্রথম ফেজে কিচ্ছু হয়নি, এর থেকে বেশি ওয়ার্স হতে চলেছে। এটা আমাদের রিসার্চ বলছে, এটা আমাদের রিসার্চ, রাজকর্মকারের রিসার্চ অনলি বলছে ওয়ার্স হবে। কেন, কিভাবে ওয়ার্স হবে? এটাতে ইউএস কি করতে পারে, ইরানের ক্যাপাসিটি, ইরানের যে দেশের যে ক্যাপাসিটি আছে সেটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, পুরো নেশন স্টেট হিসেবে ডিস্ট্রয় করে দিতে পারে। নেশন স্টেট কি হয়, ক্যাপাসিটি কি হয় দেশের, এই জিনিসগুলো বোঝার জন্য আগের ভিডিওটা যাবেন, পুরোপুরি ডিটেলসে বোঝানো আছে। নেশন স্টেট হিসেবে ইরানস ক্যাপাসিটি নষ্ট করে দিতে পারে। এর মধ্যে কি স্কুলস পুরো ডিস্ট্রয় করে দিতে পারে, রিজার্ভয়ার জলের, তারপরে তেলের রিজার্ভয়ার, ডিফেন্সের ইকোসিস্টেম পুরোপুরি, এরোপ্লেনের এয়ারপোর্ট, সব কিছু নষ্ট করে দিতে পারে ইরানের। কে পারে? ইউএস পারে। ঠিক আছে, পারে, খুব ভালো কথা। এবারে আমরা অলরেডি জানি এখন ইউএস এর প্ল্যানটা কি হতে পারে। ইউএস এর প্ল্যান হচ্ছে, ফার্স্টে এই ইরান ইসরায়েলের মধ্যে শুরু হয়েছিল, তারপরে ইউএস ইন্টারভিন করেছে। এখানে স্ট্রেট অফ হরমুজ কিছুদিন বন্ধ ছিল, এখন অল্প খুলেছে পার্শিয়ালি, অ্যান্ড এখন হয়তো কিছুদিনের বা কিছু মাস খোলা থাকবে, যেটাকে মার্কেট উপরে নিয়ে যাবে, ঠিকঠাক হবে কিছু মাসের জন্য, টেম্পোরারি, বারবার বলছি। বাট আমি এই জিনিসগুলো যে বলছি, যুদ্ধ বুদ্ধ, এগুলো কিন্তু সামনের 1-2-3 মাসের জন্য নয়, এগুলো কিছু অনেক 6 মাস, 8 মাস, 10 মাস পরের জন্য। আগের থেকেই বলে দেওয়া কাজটা আমার। তো স্টেট অফ হরমুজ কি আছে, অলরেডি ক্লোজড বা পার্শিয়ালি ওপেন আছে, এটার উপর অলরেডি কাজ হয়ে গেছে যুদ্ধের। রাউন্ড 2 যদি হয়, অ্যান্ড যদি ওয়ার্স হয়, তাহলে ইরান এটাকে কি করার জন্য, ইরান অ্যান্ড ইউএস এর এই যুদ্ধের জন্য এটা বন্ধ হতে পারে। এইখানে যে আমাদের বাব এল মন্ডেব যেটা আছে কারেন্টলি, রেড সি এর, এখানে রেড সি, লাল সাগর যেটাকে বলা হয়, রেড সি এর এখানে এইখানটাকে, এই স্ট্রেটটাকেও বন্ধ হতে পারে, এটাকে বলা হয় বাব এল মন্ডেব। অ্যান্ড কিছু কিছু পাইপলাইন আছে যেটা একটা দেশ থেকে আরেকটা দেশে ইন্টারনেট, অ্যান্ড একটা দেশ থেকে আরেকটা দেশে তেল বহন করে, আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের কথা বলছি। এই পাইপলাইনগুলো কাট হতে পারে, যেটাকে পাইপলাইনগুলো নিয়ে নিয়ে যাওয়া হয় এনার্জি বা ন্যাচারাল গ্যাস সাপ্লাই করা হয় পুরো ওয়ার্ল্ডে। এই 3টে যদি বন্ধ হয়ে যায়, আমরা জানি এটার জন্য জাস্ট 20% তেল হরমুজের জন্য বন্ধ হয়েছে, এখানেই অল্প কিছু এফেক্ট পড়েছে, এমন কিছু এফেক্ট কিছু পড়েনি, বাট এফেক্ট পড়েছে। কিন্তু এই 3টে যদি বন্ধ হয়ে যায়, আর সারা দেশ চলছে, এটাতেই 1/3 1/3 অফ এনার্জি সাপ্লাই অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, 1/3 পুরো বন্ধ হয়ে যাবে তাহলে। অ্যান্ড এর জন্য হু হু করে ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন হবে না, এটাকে বলা হবে ডিপ্রেশন। এই 3টে বন্ধ হলে পুরোপুরি ক্রিয়েট হবে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে ইকোনমিক রিসেশন আনে, সেটা কিছু মাস, 2-3 মাস পরে। তারপর আমরা জানি 1929-কে কি বলি, দ্য গ্রেট ইকোনমিক ডিপ্রেশন। তো ডিপ্রেশন নিয়ে চলে আসতে পারে, শুধু রিসেশন না, ডিপ্রেশন, রাইট? ওকে, এবারে ইউএস এর আসল টার্গেট কি, যে এই জিনিসগুলো ঝামেলা, এই এত কি কেওস চাই শুধু? দি অ্যান্সার ইজ ইয়েস, কেওস, খালি ঝামেলা চাই। কেন?
দেখবেন ইউএসএতে কিন্তু ডিরেক্টলি ইউএসএতে যে দেশ আছে ওখানে কিন্তু কোনো যুদ্ধ ফুদ্ধ কিছু হয় না। হ্যাঁ, নিজেদের মধ্যে হচ্ছে, সিভিলিয়ানসদের মধ্যে আলাদা ব্যাপার, কোনো দেশ গিয়ে হামলা করছে সব হয় না। অন্য দেশে হয়। ইরান অলরেডি ইউএস এর আন্ডারে গেছে, যুদ্ধ ফুদ্ধ চলছে, ইরান আর ইউএস এর মধ্যে যুদ্ধ অলরেডি চলছে। অল দ্য আদার চোক পয়েন্টস, যত আলাদা আলাদা ইম্পর্টেন্ট, যেখান থেকে তেল বহন হয় বা কিছু, যেখান থেকে জাহাজ যায়, যেখান থেকে পুরো পৃথিবী চলে, তেল সাপ্লাই হয়, ন্যাচারাল গ্যাস সাপ্লাই হয়, অল দ্য আদার চোক পয়েন্টস গুলো ওয়ার্ল্ডের যেটা রান করার জন্য তৈরি হয়েছে সেগুলোকে সব বন্ধ করে দিতে চায় ঝামেলা লাগিয়ে কে? ইউএস। কেন? তার মধ্যে কি কি চোক পয়েন্টস আছে, যেমনি পানামা ক্যানেল। এই পানামা ক্যানেল কি করে? নর্থ আমেরিকা ফার্স্টে, এখানে ইউএস আছে, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা, যেখানে ভেনিজুয়েলাতে অনেক লিথিয়াম বাগেরা পাওয়া যায়, সিলভার পাওয়া যায়, ব্রাজিলে অনেক কিছু পাওয়া যায়। তো নর্থ আমেরিকা সাউথ আমেরিকা কানেক্ট করে। আর পানামা ক্যানেল কি করে? চায়নাকে প্রোভাইড করে, ট্রেড প্রোভাইড করে। স্টেট অফ হরমুজ অলরেডি এটা বন্ধ। বাবেল ম্যান্ডাম আমি বললাম কি এরপরে সেকেন্ড ফেজ লাগলে এটাও বন্ধ হতে পারে, ধরুন এই দুটো বন্ধ হয়ে গেল, আমি মনে করলাম, ঠিক আছে, এই দুটো বন্ধ হয়ে গেল। টার্কি স্ট্রেট এর জন্য কি টার্কির সাথে ঝামেলা লাগে বন্ধ হয়ে গেল। অ্যান্ড এর সাথে সুয়েজ ক্যানেল, এই চারটে জায়গা, এই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, এর সাথে পাইপ লাইন গুলো বন্ধ হয়ে গেল পুরো পৃথিবীর, এখানে 1/3 বন্ধ, ডান। ঠিক আছে, এবার ভালো করে বুঝুন। এখানে লেখা যায় চায়না ট্রেড করে লিথিয়াম এক্সেট্রা ভেনিজুয়েলা থাকে, মানে এই পানামা ক্যানেলের এখান থেকে কিন্তু এর জাহাজ ফাহাজগুলো পাস করে, এই ভেনিজুয়েলা থেকে জাহাজ ফাহাজগুলো পাস হয়ে কোথায় যায়? চায়নায় যায়। ঠিক আছে, ভেরি গুড। এক মিনিট, এই জিনিসগুলো কোনো অন্য চ্যানেলে পাবেন না, লাইক করবেন, যাতে আমাকে লাইক করলে আমি মোটিভেশন পাবো অনেক ভিডিও এরকম বানানোর জন্য, যেগুলো অন্য কোথাও পাবে না, কোথাও না। সার্চ করে আমাকে নিচে চ্যানেলের নাম বলুন, নিয়ে যাবো। আর একটা জিনিস, লাইক করলে তবে নেক্সট ভিডিও আপনার কাছে আসবে, না হলে পৌঁছাইও না। ইউটিউব বুঝতে পারে আপনি পছন্দ করছেন আমার ভিডিও, তাহলে নেক্সট ভিডিও আমি যখনই যেটাই ছাড়বো সামনে মার্কেট রিলেটেড বা ম্যাক্রো রিলেটেড আপনার কাছে চলে আসবে। তাহলে লাইক শেয়ার অন্যদের সাথে, যারা যারা স্টক মার্কেট আপনার বন্ধুরা ইনভেস্ট আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট করবেন। এই চারটে জিনিস হলে তবে আপনার কাছে সারা জীবন আসতে থাকবে ভিডিওগুলো, নাহলে মিস হয়ে যাবে মাঝখানে। কমেন্ট করবেন কেমন লাগছে। আচ্ছা, পানামা ক্যানেলের এটা হচ্ছে কাজ। সেম পানামা ক্যানেলের আরেকটা কাজ হচ্ছে চায়না ট্রেড হয় হচ্ছে ব্রাজিলের সাথে, ব্রাজিল থেকেও কিছু রিসোর্সেস নেয়। স্ট্রেট অফ মালাক্কার থেকে ট্রেড হয় হচ্ছে চায়না, জাপান আর রাশিয়া। দেখুন এই যে স্ট্রেট অফ মালাক্কা ইন্দোনেশিয়াতে যে আশেপাশে অবস্থিত, এইখান থেকে দেখুন ইরান থেকে যে জাহাজগুলো বেরিয়ে এখান থেকে স্ট্রেট অফ হরমুজ থেকে বেরোয়, বেরিয়ে এখান থেকে যায়, ওটা কোথা থেকে যায়? এই যে এখান থেকে স্ট্রেট অফ মালাক্কা হয়ে জাপান, চায়না, রাশিয়া এই জায়গাটাতে যায়। এটাকেই যদি কবজা করে নেয়, এটাকেই যদি বন্ধ করে নেয়, এখানে একটা ঝামেলা এরকম লাগে, এটাকে ইউএস এতে কবজাই আছে এখন, ইউএস যদি কবজা করে নেয় ব্যাস পুরো চায়না কান্নাকাটি করবে। পাবে কোত্থেকে তেল, পাবে কোত্থেকে রিসোর্সেস, পাবে কোত্থেকে? কিছুই পাবে না। এখানেও কবজা করলো, এখানেও কবজা করলো। ঠিক আছে, তা এইটা কেন? এটাকে চায়নাকে আরো বড় হওয়ার স্টপ করার জন্য, বিকজ দুটো ইকোনমি সব থেকে বড় আছে, ইউএস আর চায়না, দুটো সব থেকে বেস্ট কম্পিটিটর, 1 আর 2। চায়নাকে স্টপ করতে গেলে এই রিসোর্সেস গুলো পেতে বন্ধ করতে হবে। চায়না চাইনিজ ইয়েন মাঝখানে শুরু করেছিল তেল কেনার জন্য, সেটা ইউএস এর গায়ে লেগে গেছে। ইউএস ডমিনেন্স কমে যাচ্ছিল তখন, ইউএস ডমিনেন্স রাখার জন্য যাতে ডলারটা স্ট্রেনদেন থাকে, ডিডলারাইজ না হয়, এইখানে যদি বন্ধ করে দেয় তাহলে ইউএস বলবে আমি এখান থেকে জাহাজ পাস করতে বলবো, বাট এখান থেকে ইউএস ডলার দিয়েই কিনতে হবে, মানে ডলার দিয়েই তেল কিনতে হবে, নাহলে হবে না। এবার ডলার দিয়ে তেল কিনতে গেলে চায়নার কাছে অলরেডি ডলারটা থাকতে হবে না, থাকতে গেলে চায়নাকে কন্টিনিউ ডলার বাই করে যেতে হবে ইউএস থেকে। তো ডলার বাই করলে ডলার স্ট্রেনদেন হবে সব কারেন্সির আগেনস্টে, সব কারেন্সি উইক হবে ডলার আগেনস্টে, ডলার স্ট্রেনদেন মজবুত থাকবে, ডমিনেন্স বজায় থাকবে সে 1971-এর পর থেকে, পেট্রো ডলারের পর থেকে। তো বাই দ্য ইউএস ডলার টু কন্টিনিউ ট্রেড ফর এনার্জি দিয়েই পুরো পৃথিবী চলছে। অ্যান্ড চায়না, জাপান, রাশিয়া, বড় বড় ইকোনমি যদি আটকে দেয় ইউএস, তাহলে ইউএস ডলার সবাইকে কিনতে হবে, পুরো পৃথিবীকে কিনতে হবে, অ্যান্ড ডলার মজবুত থাকবে, ইউএস সারা জীবন ওইখানে ইউএস সাথে কোনো ঝামেলা হবে না, বাট অন্য জায়গায় ঝামেলা লাগিয়ে নিজে ফায়দা নেবে ডলারটাকে মেনটেন করার জন্য। ট্রাম্প বারবার বলে না আমার মেন টার্গেট হচ্ছে টু মেক আমেরিকা গ্রেট আগেন, এইভাবে গ্রেট আগেন। এরপরে হচ্ছে টার্গেট হচ্ছে গ্রিনল্যান্ড, মাঝখানে গ্রিনল্যান্ডের কথা উঠে ছিল যে কিনে নেবো, এখনো হয়নি, বাট স্টিল এটার পেছনে কেন যাচ্ছে বা যাবে ইউএস আবার? বিকজ ইউএস কন্ট্রোল করতে চায় আর্কটিকে, বিকজ আর্কটিকে অয়েল অ্যান্ড মিনারেল ভরে ভরে আছে, গ্রিনল্যান্ডে ভরে ভরে আর্কটিকে অয়েল অ্যান্ড মিনারেল আছে। সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের, যদি আমি ম্যাপটা দেখিয়ে দিতে পারি এখানে, এক মিনিট, এই যে গ্রিনল্যান্ড,
গ্রিনল্যান্ড যদি কবজা করে নেয় তাহলে এই আর্কটিক রিজিয়নটা যা আছে, আর্কটিক রিজিয়ন এখানে অয়েল আর মিনারেল ভরে ভরে আছে। এখান থেকে ইউএস চাইলে এখান থেকে ডলার দিয়ে কেনে রাশিয়া, ইউরোপ সব জায়গাতে পাঠিয়ে দিতে পারবে। অ্যান্ড মোরক্কোর সাথে ডিল ইউএস করতে চাইছেন, কথাও হচ্ছে যে যদি ওইখানে বেস ভালো করে তৈরি করা যায় অ্যান্ড ওদের ফিন্যান্সিং করে জানো ইউএস এর প্রোটেকশনটা নেয়। অ্যান্ড মোরক্কোটা হয়তো বুঝতে পারছে না, কিন্তু জানি না বুঝতে পারছে কিনা, কিন্তু ইউএস এর আসল টার্গেট হচ্ছে এই স্ট্রেট অফ জিব্রাল্টার যেটাকে বলা হয় সেটাকে কভার করার জন্য। স্ট্রেট অফ জিব্রাল্টার এটা পেছনে আছে, 1 মিনিট। স্ট্রেট অফ জিব্রাল্টার এটাকে কবজা করার জন্য। তাহলে এইখানেও যে আছে জিনিসটা সুয়েজ ক্যানেলের পাশে, এইখানেও আফ্রিকাটাকেও পুরো নিয়ে নিতে পারবো। তো আফ্রিকার সাথে যদি কেউ ট্রেড করতে চায়, আফ্রিকার সাথে এখানে বাবাল মান্ডেব এখান থেকেও পুরোপুরি বন্ধ, স্ট্রেট অফ জিব্রাল্টারও বন্ধ, কেপ অফ গুড হোপ এখান থেকে যদি কেউ ট্রেড করতে চায়, আগেন তিনটেই পয়েন্ট আছে। এখান থেকে যাবে জাহাজটা, কোথায় যাবে? চায়না যদি যেতে হয় এখান থেকে যাবে 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 গিয়ে স্ট্রেট অফ মালাকা এখান থেকেই তো যাবে, পাস হবে। এখান থেকে যাবে একটা, এখান থেকেই তো পাস হবে, নাহলে তেল খরচা হবে অনেক, পাস হয়ে এখানে যাবে না চায়না, জাপান, রাশিয়াতে, পারবে না। এটাও আগে বন্ধ করে দেবে, এটাই হচ্ছে প্ল্যান, রাইট? এইগুলো জানতে হবে, তাহলে বুঝতে পারবেন সামনের দিনে কি হবে না হবে। তো এইটাকে বাঁচার জন্য আবার চায়নাও একটু চালাক আছে। চায়না মাঝখানে চায়না রাশিয়া মিলে বেল্ট অ্যান্ড রোড কনসেপ্ট নিজেদের জন্য বানিয়েছে। মানে রোডে, বাই জাহাজ না, বাই প্লেন তো অতটা সব তেল ফেল পসিবল না, বাই রোড জানো তেল ফেল যতটা আনবো ক্রাইসিসের সময় যেন পাওয়া যায়, সেই হিসেবে রোড বানানো হচ্ছে। কানেক্টিং থ্রু রোডস ফর ট্রেড কন্টিনিউ করার জন্য কানেক্টিং দ্য রোডস। যদি ইরানের রোডওয়ে গুলো ব্লক করে দেয়, বিকজ যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইউএস এর সাথে যুদ্ধ হচ্ছে, তাই জন্য ওখানে রোডে যাওয়ার অ্যালাউই নেই, কোথাও অ্যালাউ নেই। তাহলে চায়না কিভাবে তারা তেল পাবে? যদি এখানে দেখুন, এটা হচ্ছে রোড স্ট্রাকচার, কারেন্ট রোড স্ট্রাকচার, এটা চায়না বানাচ্ছে নিজের থেকে। যদি ডিরেক্টলি জাহাজে যদি না আসতে পারে, এটা হচ্ছে জাহাজের রুট, জাহাজ যদি না এখানে বন্ধ করে দেয়, স্ট্রেট অফ মালাকা এখানে যদি এই জায়গাটা বন্ধ হয়ে যায়, তাহলে এইখানে যদি চায়না রিসিভ না করে বা এখানে রিসিভ না করে এইরাম থ্রুতেও যদি আসে, তাহলেও তো তেল পাবে। কিন্তু ইউএস কি করেছে, ইউএস প্রথমে এই জায়গাটাতে পুরো জিসিসি গালফ কান্ট্রিজ গুলো, গালফ নেশন গুলোতে তেলের কান্ট্রি গুলো যারা আসল, তাদের এখানেই যুদ্ধ লাগিয়ে মাঝখানটাই ব্লক করে দিয়েছে। তো মাঝখানটা ব্লক করলে কি, এইখান থেকে এইটা রুটটা চলছে, এইখান থেকে এইটা রুটটা চলছে, বাট তেল তো আসবে এখান থেকে, মাঝখানে তেলের জায়গায় তো বন্ধ। একমাত্র চায়না রাশিয়ার থেকে তেল নিতে পারবে, বা ইউরোপে তো অত তেলের ইয়েই নেই, তেল দেয়ও না, এক্সপোর্ট করেও না ওরা। তো তাই জন্য চায়না যদি এখান থেকে রোডওয়েজ, এখানে রাশিয়াটা খোলা অবশ্যই খোলা আছে, এটা এরকম করতেও পারবে না, বন্ধ করতে পারবে না। তো রাশিয়া থেকে যদি চায়না নেয় তেল, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট তেল কনজিউমাররা পাবে? চায়নার পপুলেশন যাবে 30 to 40%। প্রত্যেক 10 জনের মধ্যে 3 থেকে 4 জন ঠিকঠাক থাকতে পারবে, 6 থেকে 7 জন তেল পাবে না। তাও এটা কি পসিবল? দি অ্যান্সার ইজ নো। ইকোনমি চলার জন্য পসিবল না, 10 জনের মধ্যে 9-10 জনের তেল লাগবে। তো রাশিয়ার থেকে এইটুকুই পারবে, আমাকে ইরান থেকে যেতেই হবে। আগেন ইরান থেকে যদি পাস করতে হয়, সেম জিনিস আমাকে কি করতে হবে, এখান থেকে পাস করাও। ইউএস এর দখলে এটা, ইউএস বলবে আমার ইউএস ডলার কিনে, ডলারে কেনো অ্যান্ড ডলার স্ট্রেনদেন, আগেন ডলার মজবুত করার জন্য, টু মেক আমেরিকা গ্রেট আগেইন, এখান থেকে কিনে নিয়ে ইউএস ডলারটা স্ট্রেনদেন করো, 100% তেল পেয়ে যাও, বাই ইউএস ডলার স্ট্রেনদেন করো, ইউএস কান্ট্রিটা স্ট্রেনদেন করো। দিমাগ বুঝেছেন? নেক্সট রোডওয়েজ হয়ে গেল। তো রোডওয়েজেও মাঝখানে, ওই জন্য ইরানের যুদ্ধটা এখন হচ্ছে, আবার কন্টিনিউ হবে, নাহলে চায়না এগিয়ে যাচ্ছে না আস্তে আস্তে। এবার পৃথিবীটাকে ডমিনেট কিভাবে করা যায়, প্রথমে ইউএস কিভাবে ডমিনেট করতে চায়, চায়না আর ইউরোপকে কাট করে দিতে চায়, চায়না আর ইউরোপকে কাট করে দিতে চায়। এই যে চায়না, জাপান, চায়না, ইউরোপ এইখানে ঝামেলা লাগিয়ে এইখানটাতেই একটা ঝামেলা সৃষ্টি করতে চায়, কাট করে দিতে চায় দুটোর মধ্যে। এখানে ঝামেলা লাগলে ইউরোপের সাথে কাট হয়ে যাবে, কাট রাশিয়া অ্যান্ড ইউরোপের মাঝখানে ঝামেলা লাগিয়ে একটা কি ছোট ছোট ঝামেলা লাগিয়ে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তাহলে এরা তেল নিতেও পারবে না। আর চায়নার সাথে জিসিসি নেশন
তো পারছেও না, কাট দ্য অয়েল কানেকশন এখনই কাট হয়ে আছে, পাচ্ছে না। তো এইটার জন্য ক্রিয়েটিং কনফ্লিক্ট করতে চাইছে অ্যান্ড যুদ্ধ বাঁধাতে চাইছে ইউএস, নিজের দেশে না, অন্য অন্য দেশে, যাতে ইউএস নিজে বড় হয়। যে বলে না বাঙালিদের একটা নিয়ম আছে, মানে ইউএস অনেকটা বাঙালিদের মতনই, আমি বাঙালি হয়ে বাঙালিদের অত পছন্দ না। কেন? আপনারাও জানবেন, আমার সাথে একমত হবেন। বিকজ কেন? এমনি বাঙালিরা ঠিক আছে, বাট একটা স্বভাব থাকে, সবাই বলে যে বাঙালিরা নিজে সেই জায়গাটা না পৌঁছালে, রাজ এত ছোট বয়সে এত টাকা আর্ন করছে, এত টাকা সামলাচ্ছে, এত নলেজ হয়ে গেছে, এত রিসার্চ করছে, না আমি রাজের তো জায়গায় পৌঁছাতে পারবো না, বিকজ আমার নলেজ নেই, বাট কিছু হবে রাজকে ওই জায়গা থেকে নামিয়ে দিই, অ্যাটলিস্ট তখন আমার জায়গাতে চলে আসুক। আমি কিছু পাবো না, ভালো হবে না, আনন্দ থাকবো, আমি কোনোদিন ওই জায়গায় যাবো, উন্নতি করবো, খাটনি আমি খাটবো না, আমি বসে থাকবো, রাজকেও বসিয়ে দিই, এরম টাইপের। ইউএস এর রকম উদাহরণ দিলাম, কেউ খারাপ ভাবে নিন না। ইউএস হচ্ছে আমি আমার দেশে কিছু করব না, দেশ ঠিক থাকবে, নিজেদের মধ্যে মারপিট হোক সিভিলিয়ানসদের মধ্যে, বাট অন্য দেশে সে হামলা করবে, ওরম হবে না, অন্য দেশকে নিচে নামিয়ে দিই, আমি আপনি উপরে উঠে যাবো। ঠিক আছে? যখন চায়না দেখছো আপ হচ্ছে, চায়নাকে এরম ভাবে করতে চাইছে। এই কনফ্লিক্ট করার জন্য কি কি রিকোয়ারমেন্টস হতে পারে? প্রথম হচ্ছে ন্যাশনাল ড্রাফট বা সোলজার রিকোয়ারমেন্ট হবে, আরো সোলজার রিকোয়ারমেন্ট হবে, তাই না? সোলজারের ট্রেনিং, সোলজারের রিক্রুটমেন্ট ইউএসএ ভরে ভরে হচ্ছে, বিকজ বিভিন্ন বেস ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন কনফ্লিক্টে ইউএস এর মিলিটারি যাচ্ছে, অ্যান্ড নিজের প্রোটেকশনের জন্য ইউএস নিজের বেস বাড়াচ্ছে নিজের দেশে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা জানি না হবে কিনা, আমি জানি না, বাট কন্টিনিউটি অফ এজেন্ডা, গভর্নমেন্ট যেন চেঞ্জ না হয়। 2024-এ ট্রাম্প এসছে, আবার যদি 28-এ অন্য কোনো ডেমোক্র্যাটরা চলে আসে রিপাবলিকানদের জায়গায়, তাহলে এই যে প্ল্যানগুলো ছিল সব তো নষ্ট হয়ে যাবে, সব প্ল্যান। তো চাইবে যেন 2028-এ সরকার যেন চেঞ্জ না হয়, এমন কিছু করে যাতে সরকার চেঞ্জ না হয়। জানি না ট্রাম্প থাকবে না জানি না, বাট সরকার মানে এরম টাইপের, বিজেপি যেন চেঞ্জ না হয়, বাট মোদি থাকবে না জানি না, বিজেপি যেন চেঞ্জ না হয়, এরম টাইপের। তো রিপাবলিকানরা যেন রিপাবলিকানই থাকে, যাতে ওই সেম জিনিসটা যেন, যে প্ল্যানিংটা এখন হচ্ছে, এগুলো প্ল্যানিংটাই না ঠিকঠাক করে হয়, নাহলে প্ল্যানিংটা তো ওদের মতো চলবে আবার 28 সাল থেকে। আর একটা হচ্ছে এআই সার্ভিলেন্স স্টেট বা এআই পুলিশ স্টেট যেটাকে বলা হয়, যেটা হচ্ছে একটা এআই একটা মডেল। দেখবেন এই যুদ্ধ আসার আগে এআইটাকে এনে নেওয়া হয়েছে, বিকজ এআই নতুন চাকরি দেবে বা কিছু দেবে, এটাতে আমেরিকা নাম্বার 1-এ আছে কারেন্টলি, আমেরিকারই বেশিরভাগ কোম্পানি আছে। কেন? বিকজ যখন এইসব জিনিসগুলো হবে, চাকরি বাকরি সব হারাবে, অ্যান্ড আমেরিকা যেহেতু নাম্বার 1-এ কারেন্টলি আছে, আমেরিকার এখন বাইরের যারা আছে তাদের চাকরি দিচ্ছে না, বেশিরভাগ বলছে আমেরিকার লোকই চাকরি পাবে। কেন হয়েছে এআই আসার পরে? বিকজ এআইটা একমাত্র যেটা নতুন জব নিয়ে আসতে পারে, অ্যান্ড লোকে যখন এই আমেরিকা সবকিছু দেশে ইনভলভমেন্ট হচ্ছে বলে খুশি হবে না, একটা জিনিসে খুশি হবেন, সরকারকে ভোট দেবে যে আমাদের চাকরি নতুন হচ্ছে এআই দিয়ে। তাই জন্য নতুন একটা এআই কনসেপ্টটাও যুদ্ধ হওয়ার আগে আমার মতে নিয়ে এসছে, অ্যান্ড নিজের দেশের লোককেই চাকরিটা দিচ্ছে, বাইরের দেশের লোককে দিচ্ছে না। কেন? নিজের দেশের লোক অ্যাটলিস্ট ভোটটা যেন দেবে, এটা আমার মতে মনে হচ্ছে। ঠিক আছে, এবার দেখুন তিনটে কনফ্লিক্ট, যদি ধরুন চায়নার সাথে জাপান আর ইউরোপের যদি ইউরোপ যদি ভাগ হয়ে গেল, কোনো বিচ্ছেদ হয়ে গেল, ইউরোপের সাথে রাশিয়া ভাগ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, ইরানের সাথে ইসরায়েল অলরেডি আছে, এর জন্য দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ইউরোপের সাথে চায়নাও কিছু নেই, তেল নিতে পারছে না। এখানে যদি জিব্রাল্টারটাও যদি মরক্কোর থেকে নিয়ে নিল, ছোট কান্ট্রির থেকে, কেপ অফ গুড হোপ থেকেও নিতে পারবে না, বিকজ স্টেট অফ মালাকাও যদি টার্গেট করে নিল, মানে এই ছোট ছোট যে চোক পয়েন্টস গুলো আছে না, এই চোক পয়েন্টস, কি চোক পয়েন্টস, এই মেরিটাইম চোক পয়েন্টস গুলো নিয়ে নিল, ট্রেড চায়নার আটকে যেতে বাধ্য। লাস্ট চায়নার থাকে হচ্ছে পানামা ক্যানাল থেকে নেওয়ার জন্য। এবার পানামা ক্যানাল থেকে কখন নেবে? আমেরিকা থেকেই নেবে, ইউএস থেকেই নেবে, ভেনিজুয়েলা থেকে নেবে, ভেনিজুয়েলা এখন ইউএস এরই কবজায়, ব্রাজিল থেকে নেবে। এবার পানামা ক্যানালটাও যদি আটকে দেয়, বিকজ এটা এদের আমেরিকার মধ্যেই আছে, নর্থ আর সাউথ আফ্রিকার মাঝখানে, তো এইটা কি হবে, এখান থেকে যত কিছু নিতে হবে, এখান থেকে যত কিছু নিতে হবে সব কিছু ইউএস ডলার দিয়ে কিনতে হবে। ডলারের আলটিমেট এইখানে যারা বসে আছে এদের ফায়দা হবে, আর কারণ না, এদের ফায়দার জন্য করছে, রাইট? এবারে এটাকে বলা হয় ন্যাশনালিজম। যারা উইক আছে, ছোট ছোট কান্ট্রি একদম উইক, খেতে পাচ্ছে না, তাদেরকে বেশি রিসোর্সেস দিয়ে দেওয়া হবে মেনটেন করার জন্য। কেউ ধরুন 10%-এ আছে বেঁচে থাকার দিক দিয়ে, তাকে রিসোর্সেস দিয়ে 50%-এ দাঁড় করে দিল, যে অ্যাটলিস্ট বেঁচে থাকলো। আর যে 100%-এ আছে চায়নার মতো, তাকে আরো ডলার ফলার কিনিয়ে ইকোনমি চায়নার বসিয়ে ইউএস এর আগেনস্ট উইকেন্ড করে তাদেরকে অল্প রিসোর্স দেওয়া হলো, আটকে দিয়ে তাদেরকে 50%, মানে এরকম করে নিজের মন মর্জি কে কোথায় থাকবে সেট করলেন, ব্যালেন্সটা ক্রিয়েট করলো।
নিজের মন মর্জি। যারা উইক তাদের বেশি, যারা স্ট্রং তাদের কম। তা ইউএস যুদ্ধ চায় দুটো কারণের জন্য। একটা যে ডিফেন্স, সব যুদ্ধ জাহাজ, ওয়েপন সব কিছু কিনবে ইউএস থেকেই বেশিরভাগ, অ্যান্ড ওটার রেভিনিউ বাড়বে ইউএস এর, আর ডমিনেন্স বাড়বে ওয়ার্ল্ডের ইউএস ডলার সব কিছুতে তেল ফেল কেনার জন্য, যেটা বোঝালাম সারা পৃথিবীতে চোখ পয়েন্টসগুলোকে ইয়ে করে, স্টেট অফ হরমুজের মধ্যে সব স্টেটগুলোকে বা ক্যানেলগুলোকে, চোখ পয়েন্টসগুলোকে কবজা করে। এটাতে ইউএস এর বেনিফিট কিন্তু শর্ট টার্মে। ইউএস বুঝতে পারছে কিনা জানি না, হয়তো বুঝতে পারছে, আমি বুঝতে পারছি, ইউএস বুঝতে পারবে না। এটা ইউএস এর শর্ট টার্মে বেনিফিট, বাট লং টার্মে বারবার বলি না ডি ডলারাইজেশন এফেক্ট আসতে পারে। ইউএস আর থাকবে না, ইউএস ডমিনেন্স একদম কমে যাবে। লং টার্মে ইউএস এর ব্যাকফায়ার হতে পারে, এইটাতেই নিজের ব্যাকফায়ার হতে পারে। কেন হতে পারে নিজে কমেন্ট করুন। বা ইউএস এর ব্যাকফায়ার হলে ইউএস মার্কেট তো তাহলে পড়বে, তাহলে কি গোটা ওয়ার্ল্ড মার্কেটে কি আবার সেকেন্ড আর একটা রিসেশন আসতে পারে? এটা নিয়ে যদি ভিডিও চাই তাহলে পার্ট 2 লিখতে পারেন। পার্ট 2 চাই রিগার্ডিং ইউএস ব্যাকক্ল্যাশ হলে কি হবে, আবার রিসেশন আর কখন কি আসতে পারে, সেকেন্ড যদি 27-এ আসে তারপরে কি আসতে পারে। কিছুই না, 2000 লাইক, 500 কমেন্ট, 500 জনকে শেয়ার আপনাদের বন্ধুদের সাথে করবেন, ঠিক আছে? এটা করবেন। আর নতুন যারা ভিউ করছেন, ভালো লাগছে, 500 খানা নতুন সাবস্ক্রাইবার, 73.5 আছে, চ্যানেল 74 অব্দি যায়, রাইট? এইটা যেন আমার হয়। অ্যান্ড যদি নতুন মানে সামনের দিনে মার্কেট অল টাইম হাই ছবে কিনা 2-3 মাসের মধ্যে, এটা যদি চাই তাহলে নিচে দেখবেন যে শর্ট টার্মের উপর ভিডিও চাই, নিচে কমেন্ট করবেন। ক্রাইটেরিয়াগুলো সেম, যদি হয় এই দুটোর মধ্যে একটা ভিডিও আমি বানিয়ে নেবো যেটা কমেন্ট বেশি থাকবে। তো এইটার জন্যই মোটামুটি করছে ইউএস ঝামেলা। অ্যান্ড এখানে সব আমাদের বাকি যত সোশ্যাল মিডিয়া আছে সব কটার লিঙ্ক এখানে পোস্ট হয়, এক জায়গাতে পেয়ে যাবেন। এই চ্যানেলের থেকে বাইরেও যদি কিছু চাই তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আপনারা ফ্রি অফ কস্টে নিচে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। এখানে সব আপডেটস আপনারা সব কিছুর ব্যাপারে আমাদের পেয়ে যাবেন। নিচে ফ্রি অফ কস্টে লিঙ্ক আছে, জয়েন করতে পারেন, ওখানে প্রথমে আপডেট পাবেন। কমেন্টের দিকে যাবো, বাস কমেন্টে যাওয়ার আগে জাস্ট বলে দিই আমাদের রিসার্চ কেমন লাগছে। এত খাটনি করে রাত জেগে জেগে রিসার্চ করি, এই জিনিসগুলো শুনতে মনে হচ্ছে একটা 20-25 মিনিটের ভিডিও, বাট 20-25 মিনিটের ভিডিওটা বানাতে আপনারা এই রিসার্চটা করুন, বুঝতে পারবেন 20-25 ঘন্টা না, 20-25 সপ্তাহ না, 20-25 দিন লেগে যেতে পারে এক একটা রিসার্চ করতে। তারপরে হয়তো আমরা জিনিসটাকে পাবলিশ করি, এত মেহনত করে করি। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, আমরা সবার থেকে 10,000 জন দেখছেন, করুন না 10,000 জন ফ্রি অফ কস্টে। আপনাদের তো কিছু নেই, আপনাদের তো কিছু যাচ্ছে না, তো তাই জন্য আমরা এখানে মোটিভেশন পাবো। আপনাদের কমেন্ট করলে আমরা কমেন্টটা তো আপনাদেরকেই রিপ্লাই দিই, আপনাদেরই বেনিফিট আপনারা পাবেন এখানে। জাস্ট যদি কেউ নতুন হন, এখানে আমি জাস্ট বলে দিই এটা আমাদের ইউটিউব চ্যানেল, যদি কেউ নতুন আসেন তাহলে এখানে সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড এরকমই যদি কেউ দেখতে চান যে সামনের কিছু মাসে আবার নতুন যুদ্ধ, কোন কোথায় যুদ্ধ আসতে পারে, মানে এটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন, সামনের কিছু মাসে মানে 2-3 মাস পরের কথা বলছি না, আমি 7-8 মাস, 10 মাস বা 1 বছরের কথা বলেছি। এইটা আমি এখনো স্টিক আছি, সামনে 2-3 মাসের মধ্যে নতুন অল টাইম হাইয়ের কাছে বা তার উপরে আমরা থাকবো। বাজার কি 25,000 ছবে সামনে, 27-এ বাজারে কি রেসেশন আসতে পারে, যে লং টার্ম যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসগুলো আমরা এখানে পেয়ে যাবেন, যেগুলো কোথাও পাবে না। সামনের দিনে মার্কেট কি হবে সেটা রিলেটেড। চলুন আগের দিনের কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট আমরা নিই। রাজদা, রিসেশন এলে কি সব স্টকেই ডাউন হবে, মানে অল ওয়ার্ল্ড মার্কেট? দি অ্যান্সার ইজ ইয়েস। রিসেশনে প্রত্যেক ওয়ার্ল্ডেই ডাউন হয়। যদি ইউএসএ তে অ্যাভারেজে দেখা গেছে 60% ডাউন হয়, সব মার্কেট অ্যাভারেজে 60-80%-এর মধ্যে ডাউন হয়, ডিপেন্ডিং আপন দ্য মার্কেট সিচুয়েশন অ্যান্ড ডলারের রেট ইউএস এর আগেনস্টে কি চলছে। অ্যান্ড এক একটা স্টক 90% বা ডিলিস্টও হয়ে যায়, বড় বড় স্টকও। হ্যাঁ, আমাদের টার্গেট থাকে সেই সময় যেন যে জিনিসগুলো বাড়বে সেই জিনিসগুলোতে সুইচ করা, সেটা মিউচুয়াল ফান্ড হোক কি প্রি আইপিও স্টকস হোক, কিছুভাবে কোন অ্যাসেট ক্লাস ইনভেস্ট করে সেটা ব্যাপার না, সবার ডাউন হোক। এর জন্যই আমাদের টার্গেট, যে যদি প্রিপেয়ার থাকবো তবেই না করতে পারবো। প্রিপেয়ার্ড আছি, আমরা মার্কেটের হাইতে বেরিয়ে যাবো। অ্যান্ড যে জিনিসগুলো তখন বাড়বে সেই জিনিসগুলোতে আমরা যখন মার্কেট বটম ক্রিয়েট করবো তখনই আমরা দ্বিগুণ নিয়ে নেবো, আবার এই দ্বিগুণটাই আমরা এই বটমে ইনভেস্ট করে দেবো। লোকের যখন আবার সেম জায়গায় যাবে, আমার আবার দ্বিগুণটা আমার 4 গুণ হয়ে যাবে, মানে এক টাকাটা 4 গুণ, পুরো একটা গোটা রিসেশন কাজে লাগে 2-3-4 বছরের মধ্যে। এটা আমার টার্গেট থাকে। যদি কেউ আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে চান, অন্য জায়গায় গাইডেন্স পাচ্ছে না, নিচে দেওয়া নাম্বারে দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন, রবিবার ছাড়া। আর যদি 15th মে এর মধ্যে
প্রি আইপিও স্টক, যেটা নতুন আমাদের রিসার্চ স্টকসে খুব ভালো করে বানিয়েছি, এটা যদি 5টা স্টকের পোর্টফোলিও বানাতে চান, নন ক্লায়েন্ট যাদের আমরা কিছু সামলাই না, তাদের জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট 5 লাখ, তারা 15 তারিখের মধ্যে নাম লিখিয়ে রাখবেন, তাদেরই হবে। আনে বলে 3 মাসের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে। অ্যান্ড যারা ক্লায়েন্ট তারা মিনিমাম 3 লাখ, 5 লাখ হলে খুব ভালো হয়, জাস্ট একবার নাম লিখে রাখবেন বলে। রাজদা একটা জিনিস জানতে চাই, যখন মার্কেট আপ থাকে তখন এসআইপি স্কিপ করলে কোনো প্রবলেম হয়? এসআইপি এমন একটা জিনিস যেটা মাথা লাগাতেই নেই, এসআইপি স্কিপ করতেই নেই, এটাকে নামেই আছে সিস্টেমেটিক্যালি ইনভেস্ট হচ্ছে। দেখুন আপনার মনে হচ্ছে একটা মার্কেট আছে, 24,000 এসআইপি কাটিয়েছেন, 23,000-এ কাটিয়েছেন, 22,000-এও কাটিয়েছেন, এখানে এসআইপি বাড়ালে বাড়াতে পারেন বা টপ আপ করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। বাট মনে হচ্ছে মার্কেট এখান থেকে বেড়ে বেড়ে 28,000 চলে গেছে, এসআইপিটা স্টপ করে দিয়ে এখন হাই। আপনার মনে হচ্ছে এটা হাই, বাট এটা লো। কেন 28,000 লো? আপনি বলবেন কি বলছেন রাজদা, আপনি কি জানেন না কিছু? সবার বাচ্চা বলে দেবে এটা হাই না। আপনি তো এসআইপি কবে 15 বছরের জন্য করছেন, 20 বছরের জন্য করছেন, 10 বছরের জন্য করছেন। 20 বছর পর মার্কেট থাকবে ধরুন 2 লাখে বা 3 লাখে, তখন 28,000 কি হাই না লো? লো, একদমই লো। 2007 সালেও তো মার্কেট যখন ধরুন, তখন আমি মার্কেটে ছিলাম না, বাট 2007 সালে বা 2020 সালে যখন মার্কেটে ছিলাম সেটাই বলি, 2020 সালে যখন মার্কেট হাই লেগেছিল 12,000, 12,500 একদম টপ, এসআইপি কেউ বন্ধ করেছে যে টপে কাটাবো না। এখন তো মার্কেট কোথায় আছে, 24-25,000-এর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। সে কি ফায়দা পাচ্ছে না? বা একদম টপ যখন ছিল সেখান থেকেও আজ ডবল। দেখে নিন, ডবল কি 5-6 বছর দেখে নিন, সব একটা ইউনিট। ওই জন্য এসআইপি কখনো বন্ধ করতে নেই। আজকের যেটা হাই লাগছে সেটা 10 বছর পর সেটাই লো। আপস্টক্সে অ্যাকাউন্ট আছে, তা কি তোমার কাছে কন্টিনিউ করতে পারবো নাকি নিউ অ্যাকাউন্ট ওপেন করতে হবে? অ্যান্ড সেল পারচেস কি তোমরা বলবে? না আমি করবো। সেল পারচেস বলাটাই আমাদের কাজ, কখন কি বাই সেল করতে হবে। অ্যান্ড আপস্টক্সে অ্যাকাউন্ট যে কোনো ডিম্যাট থাকলেই হবে। সেটা কিসের জন্য? মিউচুয়াল ফান্ড ছাড়া এআইএফ, পিএমএস, প্রি আইপিও স্টকস, লিস্টেড স্টকস, আনলিস্টেড স্টক, ডিবেঞ্চার, যা খুশি। কিন্তু যদি কেউ মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টটি হ্যান্ডেল করাতে হয়, সেটার জন্য আমাদের এনজে ওয়েলথ, গুগলে সার্চ করে নেবেন, এনজে ওয়েলথ দিয়েই আমাদের অ্যাকাউন্টটা করতে হয়। সেটা আমাদের এমপ্লয়ি অ্যাকাউন্ট খুলে দিতে হেল্প করবে, একবার অফলাইনে বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর। এনজে দিয়েই করতে হবে, এটা ছাড়া মিউচুয়াল ফান্ড আমরা করতে পারি না, বিকজ ট্র্যাক করতে পারি না। বাকি যে কোনো অন্য অ্যাসেট ক্লাসের ডিম্যাট যে কোনো থাকলেই হলো। রাজা তুমি নন ক্লায়েন্টদের জন্য 5,000 টাকা দিয়ে এসআইপি স্টার্ট করবে বলেছিলে, সেটাই আছে এখন। বাট আমি মান্থলি 1,000 টাকা করে ইনভেস্ট করতে পারবো, আমি কি আপনার সাথে কোনোভাবে জুড়তে পারবো? দি অ্যান্সার, কিছু বলবেন? দি অ্যান্সার ইজ নো। কেন? দুটো কারণ আছে। একটা হচ্ছে, ফার্স্ট যেটা সত্যি সেটা বলি, আমাদের না ইনভেস্টমেন্ট করালাম গ্রো আপস্টক জিরোদা বা ব্যাংকের মতো, ওরকম না যে আমরা কোনো সার্ভিস দেওয়ার জন্য শুধু আমি একা আছি, ওরকম না, বা সার্ভিস দিচ্ছি না ওরকম না, পুরো টাকাটা পকেটে আসছে না। আমরা সার্ভিসের জন্য আমরা অনেক এমপ্লয়িজ রাখি, গ্রুপ কোঅর্ডিনেটর রাখি, অনেক কিছু রাখি। এক একজনের পিছনে 6 থেকে 7 জন এমপ্লয়িকে অ্যালট করে দিই। তার জন্য খরচা আছে, তার মায়নে আছে। তাই জন্য আমাদের হয়তো একটা 100 টাকা ইনকাম হলে সবার 100 টাকা পকেটে থাকে, আমাদের 100 টাকা ইনকাম হলে পার্সোনালি আমার 2 থেকে 3 টাকা ঘরে আসে, 2 to 3%। তাই জন্য পসিবল না, এই 1,000 টাকা আমার কিছু আসে না। সেকেন্ড ইজ, আমি বলবো 1,000-2,000 যারা একদম ছোট ইনভেস্ট করতে চান, তাদের নিশ্চয়ই ইনকাম কম বলে ইনভেস্ট করছেন। তারা আপনার নিজের উপর ইনভেস্ট করুন, স্টক মার্কেটে না, নিজের উপর ইনভেস্ট করুন। এই 1,000 টাকা দিয়ে একটা ভালো কোর্স, ধরুন কোডিং শিখতে চান, কোডিং শিখুন, এডিটিং শিখতে চান, এডিটিং শিখুন, শিখে চাকরি পান। যদি অ্যাটলিস্ট 30,000-এর চাকরি পান 1 বছর পর, এই কোর্সটা শিখে নিজের উপর ইনভেস্ট করে, আপনি 10 থেকে 15,000 টাকার এসআইপি করতে পারবেন। 10,000 15,000 টাকা এসআইপি করতে পারবেন। নিজের উপর ইনভেস্ট করুন, যতক্ষণ না 25-30,000 টাকা স্যালারি হচ্ছে, তারপর এসআইপি আমার কাছে স্টার্ট করুন। লাস্ট কোয়েশ্চেন ইজ, থ্যাংক ইউ সো মাচ ফর স্প্রেডিং সো মাচ নলেজ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। একটা কোয়েশ্চেন ছিল, আপনাদের গাইডেন্স এসআইপি করতে চাই মান্থলি 7,000 আর 2 লাখ লামসাম করতে চাই, পসিবল হলে জানাবেন। পসিবল, বাট এরকম হয় না, আমরাই বলবো কত এসআইপি করতে হবে, কত লামসাম করতে হবে, আপনার গোল অনুযায়ী। আপনাকে গোলটা অফলাইনে এসে বা অনলাইনে আপনাকে বলতে হবে। অনলাইনে একটু ওয়েটিং লিস্ট আছে, দেরি হবে, অফলাইনে প্রেফারেবল 1 থেকে 2 মাসের মধ্যে ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে যায়। তো যদি কেউ আসতে চান বা দেখা করতে চান, অন্য জায়গায় গাইডেন্স পাচ্ছেন না, বা মার্কেট বারবার বলছি সামনে ডেঞ্জারাস ডেজ অ্যাহেড, বেকার পোর্টফোলিও আশায় মরে চাষার অবস্থায় ফেলে রেখে দিয়েছেন, পোর্টফোলিওটা মার খাবেন, 10 লাখের পোর্টফোলিও 5 লাখ নেমে আসবে, কখন আসবে বুঝতে পারবেন না। আমি জানি অ্যাটলিস্ট কখন আসবেন বুঝতে পারছেন না, বিকজ রিসার্চ পাচ্ছেন না, কোথাও নিজেও জানেন না, নিয়ে সম্ভাবনা আপনি কাজে ব্যস্ত থাকেন, লস আপনারই হবে, কারো কিছু হবে না। তো 7003684863 এটা আমাদের পার্সোনাল নাম্বার। আমাদের রিসার্চ কেমন কি হয় আপনারা তো জেনেই নিয়েছেন, আপনারাই সিলেক্ট করে যাদের যাদের ভালো লাগে আপনারা ফোন করতে পারেন। এটা আমার পার্সোনাল নাম্বার, রাত 8টা থেকে 10টার মধ্যে এনি ডে ফোন করতে পারেন, বুধবার বা শুক্রবার দেখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে তারপরে স্টার্ট করলে, ইচ্ছে হলে করতে পারেন, না হলে না, কোনো ব্যাপার না। বিকজ উই আর ভেরি কনফিডেন্ট, আমাদের থেকে 1%ও বেশি কেউ নলেজেবল এখানে নেই, কাউকে হতেও দেবো না যে 1% আমাদের থেকে এগিয়ে যাবে। আমি 10টা
ঘন্টা এক্সট্রা রিসার্চ করে 10টা লোক এক্সট্রা রিসার্চ টিম লাগিয়ে আমি এর থেকে 10% আরও এগিয়ে যাবো। দিস ইজ আওয়ার কনফিডেন্স। ইয়াং ব্লাড আছে এখন, ইয়াং ব্লাড যে আছে এখন আনেওয়ালা 20 বছর কেউ আমাকে হারাতে পারবে না। কন্টিনিউ, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমাদের রিসার্চ কন্টিনিউ ঠিক হয়ে যাচ্ছে, এটা আমাদের কনফিডেন্স। অ্যান্ড আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে কৌশিকের নাম্বার, আমার পার্টনার, তাকেও কল করতে পারেন, সেম টাইম কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন। আজকের জন্য এইটুকুই রাখছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।